সাধারণত আমরা যখন কোনো বিপ্লব, রেনেসাঁ বা ঐতিহাসিক পরিবর্তনের কথা ভাবি, আমাদের চোখের সামনে ভেসে ওঠে বারুদ, যুদ্ধক্ষেত্র বা ধরুন কোনো গোপন আস্তানা। হ্যাঁ, একদম। মানে ইতিহাসকে তো আমরা এভাবেই দেখতে অভ্যস্ত। আমরা চাই একটা দৃশ্যমান সংঘাত বা একটা স্পষ্ট বিভাজন রেখা। ঠিক, কিন্তু আজকের এই গভীর বিশ্লেষণে আমরা পুরনো নথিপত্র আর সমসাময়িক নিবন্ধ ঘেটে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা এই চেনা ছকটাকে পুরো ভেঙে দেয়। মানে ভাবুন তো, ব্যাপারটা অনেকটা প্রাচীন গ্রিসে সেই ট্রোজান হর্সের মতো। বাইরে থেকে দেখতে নিরীহ একটা কাঠের ঘোড়া, কিন্তু ভেতরে লুকিয়ে আছে সাম্রাজ্য পতনের চাবিকাঠি, তাই তো? একদম তাই। কলকাতার বুদ্ধিবৃত্তিক ইতিহাস আর সাংস্কৃতিক বিবর্তনের দিকে তাকালে ওই ট্রোজান হর্সটা আর কাঠের থাকে না, সেটা হয়ে দাঁড়ায় ইট কাঠ পাথরের একটা ইমারত। আর ভেতরে কোনো সৈন্য থাকে না, থাকে এক কাপ ধোঁয়া ওঠা কফি আর একদল মানুষের অবিরাম আড্ডা। খুব সুন্দর একটা উপমা দিলেন। একটা সাধারণ পানীয় এবং আড্ডার জায়গা কিভাবে আস্ত একটা জাতির মনন আর সংস্কৃতির ভরকেন্দ্র হয়ে উঠল, সেটাই আমাদের আজকের আলোচনার মূল ফোকাস। হ্যাঁ, আর এই আলোচনার জন্য আমাদের হাতে বেশ কিছু চমৎকার ঐতিহাসিক প্রবন্ধ আর সমসাময়িক প্রতিবেদন রয়েছে। চলুন একেবারে শুরুতে ফিরে যাওয়া যাক। সালটা 1848। হেনরি পিডিংটন নামের এক সাহেব কলকাতায় প্রথম কফি পানের প্রচলন করলেন। এবং এর পেছনের কারণটা কিন্তু দারুণ চমকপ্রদ। ব্রিটিশরা কোনো বুদ্ধিবৃত্তিক চর্চার জন্য কফি আনেনি। না, একেবারেই না। তারা এটা এনেছিল একটা ব্যবহারিক সমস্যা সমাধানের জন্য, মানে ব্রিটিশ যুবকদের মাদকাসক্তি কমানো। হ্যাঁ, সেকালের অভিজাত ব্রিটিশ আর জাহাজের খালাসিরা মদ্যপানে প্রবল আসক্ত ছিল। কলকাতার বুকে ওই যে খালাসি টোলার মতো জায়গা, ওগুলোর জন্ম তো সেখান থেকেই। ও আচ্ছা, মানে খালাসিদের নেশা ছাড়িয়ে সুস্থ জীবনে ফেরাতেই কফির আমদানি। একদম। ইতিহাসের অদ্ভুত একটা পরিহাস দেখুন। ব্রিটিশ প্রশাসন নিজেদের যুবকদের শৃঙ্খলায় বাঁধতে যে নিরীহ পানীয়টা আনলো, ঘুণাক্ষরেও ভাবেনি সেটাই একদিন তাদের সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দেবে। কফি ধীরে ধীরে বিদ্রোহের জ্বালানি হয়ে উঠবে। আর এই জ্বালানিটা কিভাবে দাবানলে পরিণত হলো, সেখানে একটা নতুন চরিত্রের প্রবেশ করছে, অ্যালবার্ট হল। হ্যাঁ, 1876 সালে ব্রাহ্ম নেতা কেশবচন্দ্র সেনের ঠাকুরদা রামকমল সেন এই ভবন প্রতিষ্ঠা করেন। মজার ব্যাপারটা হলো, ব্রাহ্ম সমাজ তখন সমাজে সংস্কার আনছে, পশ্চিমা শিক্ষাও গ্রহণ করছে। ভবনের নাম দেওয়া হলো রানী ভিক্টোরিয়ার স্বামী প্রিন্স অ্যালবার্টের নামে। ঠিক, নামটা শুনলেই মনে হবে এই তো ব্রিটিশ আনুগত্যের একটা চূড়ান্ত নিদর্শন। হ্যাঁ, বাইরে থেকে দেখলে ঠিক তাই মনে হয়। কিন্তু আসলে একটি ভৌত কাঠামো বা ফিজিক্যাল স্পেস কিভাবে কাজ করে সেটা এখানে খুব ইন্টারেস্টিং। ঔপনিবেশিক ভারতে তো দেশীয় মানুষদের স্বাধীনভাবে রাজনৈতিক আলোচনার কোনো নিরাপদ জায়গা ছিল না। ঠিক বলেছেন। এখানেই তো আমার সেই ট্রোজান হর্সের উপমাটা মিলে যাচ্ছে। ব্রিটিশরা কফি আনলো, নিজেদের রানীর স্বামীর নামে ভবনের নামকরণ হলো, আর ওই ছাদের তলাতেই সাম্রাজ্য পতনের বীজ পোতা হলো। একদম। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসুদের উদ্যোগে এখানেই ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হলো। 1883 সালে তাদের জাতীয় সম্মেলনও এখানেই হয়। শুধু তো জাতীয়তাবাদী নেতারা নন, আমি নথিপত্র ঘাঁটতে গিয়ে দেখলাম 1928 সালে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির সর্বভারতীয় সম্মেলন উপলক্ষে কমিউনিস্টরাও এই অ্যালবার্ট হল ভাড়া নিয়েছিল। হ্যাঁ, মানে চরমপন্থী থেকে বামপন্থী সব রাজনৈতিক মতাদর্শের মানুষের কাছেই জায়গাটা একটা সুরক্ষিত দুর্গ হয়ে উঠেছিল। তবে আসল বিস্ফোরণটা ঘটতে তখনও বাকি। 40-এর দশকে ভারতীয় কফি বোর্ডের উদ্যোগে এই অ্যালবার্ট হলেই সাধারণের জন্য কফি হাউস চালু হলো। আর তারপরই কলকাতার বুদ্ধিবৃত্তিক মানচিত্রটা চিরতরে বদলে গেল। ভাবা যায়, একদিকে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, চিদানন্দ দাশগুপ্তর মতো দিকপালরা, অন্যদিকে সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায় বা অপর্ণা সেনের মতো কিংবদন্তীরা। হ্যাঁ, আবার মানবেন্দ্রনাথ রায়, বিমান বসু, বুদ্ধদেব ভট্টাচার্যদের মতো ডাকসাইটের রাজনৈতিক নেতারাও কিন্তু কফির কাপে তুফান তুলতেন। এই সময়টাকে কফি হাউসের সোনালী যুগ বলা যায়। আচ্ছা, একটা কথা বলুন, এখানকার আড্ডাগুলো তো শুধু রোজকার গালগল্প ছিল না, তাই না? একেবারে না। সস্তা কফির ধোঁয়ার সঙ্গে চলত গভীর যুক্তিতর্ক। আন্তর্জাতিক রাজনীতি থেকে শুরু করে বার্তোল্ড ব্রেক্ট, আলবেয়ার কামু, কাফকা, পাবলো নেরুদা সব নিয়ে তুমুল আলোচনা হতো।
যামিনী রায় ও বিষ্ণু থেকে নিয়েও তো চর্চা হতো শুনেছি। হ্যাঁ, একদম। আমি এখানে একটু ডেভিলস অ্যাডভোকেট হতে চাই, মানে একটু অন্য দৃষ্টিকোণ থেকে প্রশ্নটা করি। এই যে আমরা সোনালী যুগের কথা বলছি, এত বড় বড় নাম, ব্রেখট, কাফকা, নেরুদা, হ্যাঁ, বলুন। 40 বা 50-এর দশকে কলকাতায় বসে এই চর্চাগুলো কি সত্যি সবার জন্য উন্মুক্ত ছিল, নাকি এটা কেবল একদল মুষ্টিমেয় সুবিধাভোগী বুদ্ধিজীবীদের নিজেদের পাণ্ডিত্য জাহির করার একটা ইকো চেম্বার ছিল? সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনের সঙ্গে এই কাফকার কি সম্পর্ক? এটা অত্যন্ত যৌক্তিক এবং চ্যালেঞ্জিং একটা প্রশ্ন। বাইরে থেকে দেখলে একে একটা এলিট ইকো চেম্বার মনে হওয়াই খুব স্বাভাবিক, তাই না? হ্যাঁ, কিন্তু তৎকালীন সামাজিক প্রেক্ষাপটটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বুঝব কেন কফি হাউসকে বাঙালি আধুনিকতাবাদের পরীক্ষাগার বলা হয়। একটু বুঝিয়ে বলবেন? ধরুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় 50-এর মন্বন্তর, দেশভাগ, দাঙ্গা, কলকাতার মানুষ তখন এক ভয়াবহ অস্তিত্বের সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল। হ্যাঁ, এক চরম বিপর্যস্ত সময়। তো এই পটভূমিতে কামু বা কাফকার অস্তিত্ববাদ বা ব্রেখটের মার্ক্সবাদী থিয়েটার, এগুলো কোনো বিলাসী আলোচনা ছিল না। এগুলো ছিল নিজেদের যন্ত্রণাকে, লড়াইকে বিশ্বজনীন রূপ দেওয়ার একটা আপ্রাণ চেষ্টা। ও, তার মানে আপনি বলতে চাইছেন তারা শুধু বই পড়ে পাণ্ডিত্য ফলাচ্ছিলেন না, তারা বিশ্বের অন্যান্য প্রান্তের অ্যান্টি ফ্যাসিস্ট আন্দোলনের সঙ্গে কলকাতার রাজপথের একটা সংযোগ তৈরি করছিলেন। ঠিক তাই। এবং এর সবচেয়ে বড় প্রমাণ হলো এখানকার আলোচনাগুলো শুধু কফির ধোঁয়ায় মিলিয়ে যায়নি। এই টেবিলগুলো থেকেই জন্ম নিয়েছিল পরিচয়, এক্ষণ, জিজ্ঞাসা বা বহুরূপীর মতো যুগান্তকারী সব লিটল ম্যাগাজিন। এই লিটল ম্যাগাজিনের কনসেপ্টটা তো কলকাতার সাহিত্য জগতে একটা বিরাট বড় ধাক্কা ছিল। একদমই। লিটল ম্যাগাজিন তো প্রথাগত প্রকাশনা সংস্থার বাণিজ্যিক নিয়ম বা সেন্সরশিপের ধার ধারে না। লেখকরা চরম স্বাধীনতায় প্রাতিষ্ঠানিকতার বিরুদ্ধে গিয়ে লিখতে পারতেন এখানে। হ্যাঁ, আর পরিচয়ের মতো পত্রিকাগুলো তরুণ লেখকদের একটা দারুণ প্ল্যাটফর্ম দিয়েছিল। ঠিক বলেছেন। কফি হাউসের সস্তা কফি আর অফুরান্ত সময়, এই দুটো না থাকলে বেকার তরুণদের পক্ষে এমন সাহিত্যিক বিদ্রোহ সংগঠিত করা প্রায় অসম্ভব ছিল। বিষয়টা দারুণ পরিষ্কার হলো। কিন্তু আমাদের সোর্স মেটেরিয়াল থেকে বর্তমান কলকাতার যে চিত্রটা পাই, সেটাই রোমান্টিক নস্টালজিয়া থেকে অনেকটা আলাদা। হ্যাঁ, রূঢ় বাস্তবটা তো একটু অন্যরকম। দেশ রূপান্তরের একটি প্রতিবেদন আমরা দেখছিলাম, সেখানে বলা হচ্ছে বর্তমানে মধ্য কলকাতায়, বিশেষ করে কলেজ স্ট্রিট অঞ্চলে জনবিন্যাসে ব্যাপক পরিবর্তন এসেছে। বাংলা ভাষার চল নাকি অনেকটাই কমেছে। হ্যাঁ, প্রতিবেদনটি বলছে মধ্য কলকাতায় বাঙালিরা আজ অনেক ক্ষেত্রেই সংখ্যালঘু। সেখানে মারোয়ারি, গুজরাটি, অবাঙালি মুসলিম সম্প্রদায় বসবাস করছেন। সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এর একটা বড় প্রভাব নিশ্চয়ই আছে। অবশ্যই। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হল এত বিশাল জাতিগত বৈচিত্র্য থাকা সত্ত্বেও এই বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান প্রায় নেই বললেই চলে। মানে মানুষ কাছাকাছি বাস করছে ঠিকই, কিন্তু নিজ নিজ বৃত্তে আবদ্ধ। একদম। বাঙালি হিন্দু হোক বা মুসলমান, উভয়ই এক ধরনের বিচ্ছিন্নতার শিকার। সমাজ যেন অদৃশ্য দেওয়াল তুলে দিয়েছে। আর এই পরিবর্তিত জনবিন্যাস, অদৃশ্য দেওয়াল আর আধুনিক ঝাঁ চকচকে আন্তর্জাতিক কফি শপগুলোর আগ্রাসন, এত কিছুর মাঝেও 250 বছরের পুরনো অ্যালবার্ট হলের কফি হাউস আজও টিকে আছে। হ্যাঁ, টিকে থাকাটা মোটেও সহজ ছিল না। 1958 সালে এবং পরে 90-এর দশকে আইনি জটিলতায় এটি প্রায় বন্ধই হতে বসেছিল। শুনেছি বুদ্ধিজীবীদের আন্দোলন আর সমবায় সমিতির কারণে শেষমেশ রক্ষা পায়। হ্যাঁ, রাজ্য সরকারের হস্তক্ষেপও ছিল। এখন আমার প্রশ্ন হলো, এর অর্থ কি দাঁড়ালো? আধুনিক মাল্টিপ্লেক্সের যুগে পুরনো সিঙ্গল স্ক্রিন সিনেমা হলের মতো কি কফি হাউস কেবলই একটা নস্টালজিয়ার জাদুঘরে পরিণত হয়েছে? খুব প্রাসঙ্গিক প্রশ্ন। চারপাশের সমাজ যখন এত দ্রুত বদলে যাচ্ছে, তখন এই পুরনো বুদ্ধিবৃত্তিক আড্ডার প্রাসঙ্গিকতা কোথায়? আসলে প্রাসঙ্গিকতাটা লুকিয়ে আছে এই স্পেসটার চরিত্রের মধ্যে। আধুনিক কফি শপ আর ঐতিহাসিক কফি হাউসের সামাজিক ভূমিকা সম্পূর্ণ বিপরীত। মানে আধুনিক কফি শপগুলো তো মূলত ব্যক্তিগত সময় কাটানোর জায়গা, তাই না? ঠিক। মানুষ সেখানে যায় ল্যাপটপে কাজ করতে, কানে হেডফোন গুঁজে নিজের জগতে থাকতে। এক টেবিলের মানুষের সঙ্গে অন্য টেবিলের কোনো আদান প্রদান তো সেখানে হয় না। হ্যাঁ, কেউ কারোর দিকে ফিরেও তাকায় না।
কিন্তু ঐতিহাসিক কফি হাউস হলো একটি পাবলিক স্পেস বা উন্মুক্ত প্রাঙ্গণ। এখানে মতবিনিময়টা সামষ্টিক। এটি একটি সাংস্কৃতিক প্রতিরোধের প্রতীক। দারুণ বলেছেন। অর্থাৎ জনবিন্যাস বদলালেও শহরের গভীরে প্রথিত অভ্যাসগুলো সহজে মুছে যায় না। মানুষ আজও এমন একটা স্থানের প্রয়োজনীয়তা অনুভব করে যেখানে বিনা শর্তে অচেনা মানুষের সঙ্গেও তর্ক করা যায়। একদম তাই। কফি হাউস বেঁচে আছে কারণ মানুষ ওই সামষ্টিক চিন্তার জায়গাটাকে হারাতে চায় না। আচ্ছা, এই যে আড্ডার সংস্কৃতির কথা উঠল, কফি হাউসের ওই ইমারত ত্যাটা কাজ করেনি? এর সঙ্গে জড়িয়েছিল মানুষদের খাদ্যাভ্যাস। বৃহত্তর সাংস্কৃতিক প্রেক্ষাপটে দেখলে আড্ডার সংস্কৃতির সঙ্গে জড়িত কলকাতার খাবারে তো ব্রিটিশদের গভীর প্রভাব রয়েছে। হ্যাঁ, এটা একটা চমৎকার দিক। সাংস্কৃতিক আত্মীকরণ কিভাবে ঘটে, খাবার তার সবচেয়ে বড় উদাহরণ। আগে বাঙালিরা প্রাতরাশে কি খেত? লুচি, পরোটা, তরকারি, মুড়ি বা জিলেপি, গজা। কিন্তু ব্রিটিশরা আসার পর আমাদের মেনুতে নিঃশব্দে ঢুকে পড়ল ডিম, পাউরুটি, মাখন, জ্যাম আর সসেজ। হ্যাঁ, সেদ্ধ ডিমে নুন আর গোলমরিচ ছড়িয়ে পাউরুটির সঙ্গে খাওয়ার চল, যা আজও বাংলার ঘরে ঘরে দেখা যায়, সেটা তো পুরোপুরি ব্রিটিশ অবদান। শুধু খাবার নয়, খাওয়ার ধরনটাও পাল্টেছিল। মাটিতে বসে কাঁসা বা কলাপাতা, শালপাতায় খাওয়ার ঐতিহ্য থেকে সরে মানুষ ডাইনিং টেবিলে বসতে শুরু করলো। চীনামাটি বা বোন চাইনার কাপ পেরিচ, চামচ, কাঁটা চামচের ব্যবহার শুরু হলো। এই বাহ্যিক আধুনিকতার খোলসটা শিক্ষিত বাঙালিদের মধ্যে খুব দ্রুত ছড়িয়ে পড়েছিল। আর বিকালের চায়ের আড্ডার সেই বিখ্যাত চপ কাটলেট, যেগুলোকে আমরা এখন খাঁটি বাঙালির ফাস্টফুড বলে বুক বাজায়, সেটাও তো ব্রিটিশদের আফটারনুন টির অনুষঙ্গ হিসেবেই এসেছিল। ভাবলে অবাক লাগে, তাই না? হ্যাঁ, আজকের দিনে আমরা যেগুলোকে আসল বাঙালি সংস্কৃতি মনে করি, তার অনেক কিছুর পেছনেই ঔপনিবেশিক ছাপ রয়েছে। শুধু খাবার কেন, শহরের ওই ধীর স্থির মেজাজের ট্র্যাম, সেটাও তো ব্রিটিশদের তৈরি। ঠিক 1873 সালে ঘোড়ায় টানা হিসেবে শুরু হয়ে 1902 সালে বিদ্যুতে রূপান্তরিত হয় ট্র্যাম। এবং এই ঔপনিবেশিক ছাপ তো উৎসবের গভীরেও পৌঁছে গিয়েছিল, তাই না? নথিতে আমরা কলকাতার বনিদি বাড়ির দুর্গাপুজোর কথা পাচ্ছিলাম। হ্যাঁ, শোভাবাজার রাজবাড়ির পুজোর দিকে তাকালে দারুণ একটা উদাহরণ পাওয়া যায়। ওই যে 1757 সালে পলাশীর যুদ্ধের পর লর্ড ক্লাইভকে তুষ্ট করতে রাজা নবকৃষ্ণদেব যে পুজো শুরু করেছিলেন। একদম, সাহেবদের সঙ্গে সখ্যতা গড়ে তোলার বড় মাধ্যম ছিল সেটা। মজার বিষয় হলো, ওই রাজবাড়ির পুজোয় দেবীকে কোনো অন্নভোগ বা ভাত দেওয়া হয় না। ভাত দেওয়া হয় না? তাহলে কি দেওয়া হয়? চাল কলার নৈবেদ্যর পাশাপাশি মেদিনীপুর থেকে কারিগর এনে গজা, চন্দ্রপুলি, বালুশাই, পান্তুয়া, সিঙ্গারা, নিমকির মতো মিষ্টি দেওয়া হয়। এর পেছনে নিশ্চয়ই কোনো সামাজিক বা ধর্মীয় কারণও আছে। হ্যাঁ, উত্তর কলকাতার সাবেকি ঘটি পরিবারগুলোর মধ্যে যারা অব্রাহ্মণ ছিলেন, তাদের বাড়ির পুজোয় দেবীকে অন্ন রান্না করে দেওয়া শাস্ত্রীয়ভাবে বারণ ছিল। তাই লুচি আর মিষ্টি দেওয়ার রেওয়াজ তৈরি হয়। কিন্তু এর ঠিক বিপরীতে যদি আমরা বরিশার সাবর্ণ রায়চৌধুরী পরিবারের পুজোর দিকে তাকাই, সেখানে রীতিটা একেবারেই আলাদা। হ্যাঁ, 1610 সাল থেকে শুরু হওয়া ওই প্রাচীন পুজোয় দেবীকে সাদা ভাত, পোলাও, খিচুড়ির সঙ্গে ইলিশ মাছ, পোনা মাছ, শুক্তো সব দেওয়া হয়। দশমীর সকালে তো বাসি পান্তা ভাত আর কচুর শাক দেওয়ার প্রথাও রয়েছে। এই যে বৈপরীত্য, এটাই তো কলকাতার আসল সৌন্দর্য। ব্রিটিশরা তাদের স্থাপত্য, কফি, চা, চপ, কাটলেট সব নিয়ে এসেছিল, কিন্তু বাঙালিরা সেগুলোকে অন্ধভাবে অনুকরণ করেনি। মানে একেবারে নিজস্ব ধাঁচে ফেলে ফিউশন তৈরি করেছিল। ঠিক তাই, বাঙালিরা ইউরোপীয় খাবারগুলোকে দেশি মশলার স্বাদের সঙ্গে মিশিয়ে আপন করে নিয়েছিল। ফিউশন শব্দটা জনপ্রিয় হওয়ার বহু আগেই বাঙালিরা কফি হাউস আড্ডায়, সাহিত্যে এবং রান্নাঘরে এই ফিউশন ঘটিয়ে ফেলেছিল। বিবর্তনকে গ্রহণ করে নিজস্বতা তৈরি করা, এটাই কলকাতার আসল আভিজাত্য। একদম ঠিক বলেছেন। আজকের এই আলোচনা থেকে আমরা সত্যি এক বিস্ময়কর যাত্রা সাক্ষী হলাম। ব্রিটিশদের মাদকাসক্তি কমানোর প্রজেক্ট থেকে কিভাবে অ্যালবার্ট হল স্বাধীনতা আন্দোলন আর সাহিত্যিক নবজাগরণের কেন্দ্রবিন্দু হয়ে উঠল, তা আমরা ধাপে ধাপে দেখলাম। হ্যাঁ, দেখলাম কিভাবে খাদ্যাভ্যাস থেকে শুরু করে পুজো সবকিছুতেই একটা মিশ্র সংস্কৃতির জন্ম হয়েছিল। শ্রোতারা হয়তো ভাবছেন, এই ইতিহাস জেনে আজ আমাদের কি লাভ? লাভ আছে। এটি আমাদের ভাবতে বাধ্য করে যে আমাদের চারপাশের পাবলিক স্পেস বা সামাজিক স্থানগুলো কতটা শক্তিশালী হতে পারে। একদম, শহরের স্থাপত্য আর আড্ডার জায়গাগুলো কিভাবে আমাদের চিন্তাধারাকে তিলে তিলে গঠন করে, কফি হাউস তার সবচেয়ে বড় নিদর্শন। আর সেই উপলব্ধি থেকে আজকের পর্বের শেষে একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই।
আজকের এই দ্রুতগতির ডিজিটাল যুগে যেখানে তর্ক বিতর্ক আড্ডার সবকিছুই সোশ্যাল মিডিয়ার স্ক্রিনে বা ভার্চুয়াল ইকো চেম্বারে আটকে গেছে, সেখানে বাস্তব ভৌত স্থানে এমন কোনো আন্দোলনের জন্ম কি আর সম্ভব? ঠিক এটাই প্রশ্ন। আধুনিকতার স্রোতে কি ট্রোজান হর্সের সেই কাঠের দেয়ালগুলো চিরতরে ভেঙে পড়েছে? ঘন্টার পর ঘন্টা চলা ধোঁয়া ওঠা সেই আড্ডার যুগ কি চিরতরে ইন্টারনেটের গহ্বরে হারিয়ে গেছে? এর উত্তর হয়তো আমাদের ভবিষ্যতই বলে দেবে। চমৎকার একটা প্রশ্ন দিয়ে শেষ করলেন। আজ এই পর্যন্তই। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।